আন্দোলনের যে কর্ণধার গোস্বামী স্যার, তাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এবং স্যার অলরেডি বলে ফেলেছে যে আমি কি নিয়ে কথা বলবো, সংবিধান নিয়ে। সংবিধান নিয়ে কি কথা বলবো? সংবিধান সম্বন্ধে আপনাদের কিছুটা কি আইডিয়া আছে? কিছু না, একদম নয়। আচ্ছা ঠিক আছে, অল্প করে বলি তাহলে একদম প্রথম থেকে। সেটা হচ্ছে বাংলাদেশে একটা সংবিধান আছে, সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এবং সংবিধান কি? সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সর্বোচ্চ আইন কেন বলছি? এটি যত ধরনের আইন আমরা এতক্ষণ ধরে মানে আলোচনা করেছি বা এতদিন ধরে আলোচনা করেছি, সেই সকল আইনকে এটা বৈধতা দেয়। এবং যে কোনো আইনে যদি এর অসামঞ্জস্য কোনো মানে সংবিধানের সাথে অসামঞ্জস্য কোনো প্রবিধান বা বিধান থাকে, তাহলে ওটা বাতিল বলে গণ্য হয়। তাহলে আমাদের এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। সর্বোচ্চ আইন বলছি কারণ এটা শুধু আইনের ব্যাপারে কথা বলে না, এটা কথা বলে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক নিয়ে। রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে তার দায়িত্ব কি, তাদের নাগরিকদের প্রতি দায়িত্ব কি, নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব কি, সব মিলিয়ে এই সংবিধানটা রচনা করা হয়েছে। এই সংবিধানটা কবে এসেছে আমাদের যদি আমরা আইডিয়াও করি যে কবে আসা উচিত, তাহলে আসা উচিত হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের পরে। 1971 সালে আমরা যখন স্বাধীনতা সংগ্রাম করি, সেই সংগ্রামের পরে আমাদের রাষ্ট্র কিভাবে চলবে এটা একটা মূল বিষয় হয়ে দাঁড়ায় এবং আমাদের একটা আইনের প্রয়োজন হয় যেটা একটা রাষ্ট্র পরিচালনায় আমাদেরকে গাইড করবে। সেই সময় একটি কমিটি গঠন করা হয়, আপনার সংবিধান প্রণয়ন কমিটি। ওনারা অনেক মানে অনেক বড় বড় মানুষদের দিয়ে করা হয় যারা কিনা অনেক মেধাবী। তাদেরকে নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি করা হয়। সেই কমিটি তার প্রস্তাবনা গণপরিষদে দেয়। তারপরে 1972 সালের 14 নভেম্বরে এই গণপরিষদে সংবিধানটি গৃহীত হয়। এখন 1972 সাল থেকে আমাদের অনেকগুলো সংশোধন এসেছে এই সংবিধানে, এবং তারপরও আমাদের এই সংবিধান আমাদেরকে মেনে চলতে হবে যতগুলো সংশোধন হয়েছে তারপর থেকে। এখন সংবিধানে স্যার বলেছেন, গোস্বামী স্যার বলেছেন আমাদের 11টি ভাগ আছে। 11টি ভাগের মধ্যে আপনার অনেক কিছু বলা আছে, যেটা বলবো আমি এখনই। এর সংবিধানের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? এটা হচ্ছে লিখিত সংবিধান। আমাদের যে সংবিধান কিন্তু প্রত্যেক রাষ্ট্রে থাকে, কারণ প্রত্যেক রাষ্ট্রে একটা আইন লাগে যেভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু সব রাষ্ট্রে এটা লিখিত থাকে না। তো লিখিত সংবিধান আমাদের পুরোপুরি লিখিত। এটা রাষ্ট্র পরিচালনার মূল নীতি কিছু আছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে সেটা বলতে হয়। যেমন ধরো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তারপরে তার সাথে আছে বাধ্যতামূলক শিক্ষা, জনস্বাস্থ্য, নৈতিকতা। এগুলো হচ্ছে রাষ্ট্র আমাদেরকে দিবে। আস্তে আস্তে কিভাবে দিবে এগুলো দেওয়া বা তার জন্য দায়িত্ব। আরও আছে আমাদের মৌলিক অধিকার নিয়ে কথা বলে, যেটা আমি একটু পরে বলবো। অনেকগুলো মৌলিক অধিকার আছে। আমাদের আছে হচ্ছে প্রজাতান্ত্রিক। এখানে আমাদের সংবিধানে একটি অনুচ্ছেদ আছে 7 ধারা। হ্যাঁ, ওটা আমার উল্লেখ করা খুবই জরুরি আমি বলে মনে করি, তার কারণ এটা নিয়ে অনেকে চিন্তা করে যে এটা কিভাবে আসলো বা মানে কি বৃত্তান্ত। সেটা হচ্ছে সংবিধানে প্রজাতন্ত্র সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। মানে আমরা যারা জনগণ আছি তারা হচ্ছে এই রাষ্ট্রের মালিক, এবং আমরা আমাদের ভোট অধিকার করে মানে ইউজ করে আমরা আমাদের প্রতিনিধি নিয়োগ করার মাধ্যমে এই রাষ্ট্রকে পরিচালনা করি, কিন্তু আমরা কিন্তু মালিক। তো আমাদের উপর অনেকগুলো দায়িত্ব আছে যেটা রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব। এখন আরেকটি বিষয় আছে যে আমাদের আইনসভা আছে, তারপরে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। এই বিষয়গুলো রাষ্ট্র নিজেরা কিভাবে এনশিওর করবে সেটা এখানে বলা আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে যে আমাদের মৌলিক অধিকার, যেটা রাষ্ট্র আমাদেরকে নাগরিকদের প্রদান করবে। সেই নাগরিকদের প্রদান করার কথা রাষ্ট্রের সংবিধানের 3য় অধ্যায়ে বলা আছে। 3য় অধ্যায়ের 26 থেকে 47 অনুচ্ছেদে বলা আছে। সেই অধিকারগুলো কি কি আমাদের দেয়, আমরা মানে জন্ম এখানে। আচ্ছা, একটু পরে বলছি নাগরিকের ব্যাপারে। আমাদের যে অধিকারগুলো আছে, সাংবিধানিক অধিকার, সেগুলোর মধ্যে কি কি আছে? আইনের দৃষ্টিতে সমতা, মানে প্রত্যেকটি আইন আমাদের সকলের উপর সমানভাবে বর্তাবে। কেউ এর থেকে বেশি কোনো এক্সট্রা বেনিফিট দিতে পারবে না, অথবা কম বেনিফিটও দিতে পারবে না। হ্যাঁ, সবার প্রতি সমানভাবে আইন বর্তাবে। বৈষম্য নিষিদ্ধকরণ, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে সকলের কোনো ধরনের কোনো বৈষম্য ক্রিয়েট করা যাবে না। মানে আমরা সকলেই সমান অধিকার রাখি।
সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে সকলের তার যোগ্যতা মতে সুযোগ পাবে। আরও আছে আইনের আশ্রয় লাভের অধিকার। কোনো ব্যক্তি কোনো কারণে আটক করা হলে সে আটকের জন্য তাকে আইনজীবী নিয়োগ সহ তাকে কী জন্য আটক করা হচ্ছে এরকম সব ধরনের অধিকার দেওয়া হয়েছে। কোনো ধরনের জবরদস্তি করে কোনো শ্রম আপনাদের কাছ থেকে কেউ যাতে না নিতে পারে, হ্যাঁ এটা করতেই হবে, জোর জবরদস্তি এরকম এটা যাতে না করতে পারে রাষ্ট্র আমাদেরকে দেখবে, এটা আমাদের অধিকার, যে কেউ আমাকে কোনো কিছু করাতে পারবে না। আরেকটা হচ্ছে যে বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ, এখানে অনেক কিছু বলা আছে, তার মধ্যে একটি হচ্ছে যে একটি অপরাধে একটা অপরাধীকে দুইবার শাস্তি বা দুইবার ইয়ে করা যাবে না, মানে আটক করা যাবে না। আরও আছে ধরো নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না কাউকে। হ্যাঁ, আমি যদি কোনো অপরাধ করে থাকি, অনেকে বলে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি তোমরা শুনেছো কিনা, এটা দিতে বাধ্য করা যাবে না। তার যদি সে স্বেচ্ছায় দেয় বা আপনারা স্বেচ্ছায় দেন তাহলে একটা ইয়ে আছে, এটা হচ্ছে রাষ্ট্র আমাদেরকে এই প্রোটেকশনটা দিবে। আরও কিছু অধিকার আছে, সেই অধিকারের মধ্যে ধর্মের স্বাধীনতা আছে, সম্পত্তির অধিকার আছে, এগুলো রাষ্ট্র আমাদেরকে প্রোটেকশন দিবে। এখন রাষ্ট্র যে এই এতগুলো প্রোটেকশন দিচ্ছে, আমরা কারা? আমরা যদি চিন্তা করি আমাদেরকে কেন প্রোটেকশন দিবে, এটাও একটা ব্যাপার আছে। এটা হচ্ছে যে আমরা বলি যে আমরা এদেশের নাগরিক। আমরা কেন নাগরিক? নাগরিকটা কি? নাগরিক হওয়াটা কি? নাগরিক কিন্তু আমি সবাই না, ধরেন বাইরে থেকে অনেক বিদেশি মানুষ আসে, সবাই তো নাগরিক না, তাই না? কিন্তু তাদেরকে প্রোটেকশন গভর্নমেন্ট দিবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদেরকে সাংবিধানিকভাবে একটি প্রোটেকশন দিবে। এই নাগরিকরা কারা? নাগরিকরা হতে পারে জন্মসূত্রে নাগরিক হতে পারে, হইতে পারে সরকার অনুমোদন দিয়েছে এই কারণে নাগরিক, হতে পারে উত্তরাধিকার সূত্রে নাগরিক। হ্যাঁ, এই নাগরিকতার কথা বলা হচ্ছে, আমাদের একটি নাগরিক আইন আছে, সেটা হচ্ছে নাগরিকত্ব আইন 1951 সালে। এইখানে নাগরিকদের এইখানে সহ সংবিধানের 21 অনুচ্ছেদে বলা আছে যে আমাদের কি কি করণীয় আছে, আমাদের কর্তব্য কি রাষ্ট্রের। সেই কর্তব্যগুলোর মধ্যে আছে হচ্ছে সংবিধান ও আইন মান্য করে চলা, কোনো ধরনের কোনো আইন যাতে আমরা ভঙ্গ না করি স্বইচ্ছায়। এখানে আরেকটি আছে শৃঙ্খলা রক্ষা করা। আচ্ছা, সংবিধান ও আইন মান্য করার ভিতরে আরেকটি কথা বলে রাখি, হ্যাঁ আমরা যেহেতু এখানে অনেকজন আছি এবং আমরা ভবিষ্যতে দিব, হ্যাঁ আইন না জানা কিন্তু কোনো ধরনের কোনো ইয়ে না, মানে আমি জানতাম না বলে আমি কোনো পার পায়ে যাবো না। হ্যাঁ, কোনো অপরাধ যদি আমি না জেনেও করে থাকি, এই জন্য আইন জানা খুব জরুরি এবং মানুষকে জানানোটাও জরুরি। হ্যাঁ, তো এরপরে আছে শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা রক্ষা করা যে কোনো ধরনের মানে কোনো রায় বিচারিক না পেয়ে বা কোনো ধরনের কোনো মিছিল যাতে না পেয়ে, কারণ হচ্ছে যে আমার এই মেডিয়েটাররা, যারা ভবিষ্যৎ মেডিয়েটাররা, তাদের এই কাজটা কিন্তু মানে এই শৃঙ্খলা রক্ষার ব্যাপারে অনেক কিছু করার আছে। আমরা যাতে কোনো জায়গায় মানে কোনো বিভাগ, এই যে কি বলে ছাগল পাতা খেয়ে দিতে দেখে অনেক কষ্ট করে আমরা সাফার না করি, হ্যাঁ এই শৃঙ্খলাকে রক্ষা করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। হ্যাঁ, আরেকটি আছে জাতীয় সম্পত্তি রক্ষা করা, যেমন কোনো কিছু হয়ে গেলে আমি কোনো কিছু মানে আমার রাস্তায় ঘাট ভেঙে ফেলবো না, বিভিন্ন কি বলে সরকারি প্রতিষ্ঠান ভেঙে ফেলবো না, এই সব জিনিসপত্র আমাদের দেখা লাগবে এবং আমাদের প্রোটেক্ট করা লাগবে। আরেকটি আছে নাগরিক দায়িত্ব পালন করা। নাগরিক দায়িত্ব আর কর্তব্য পার্থক্য হচ্ছে, কর্তব্য হচ্ছে আমাদের অবশ্যই করতে হবে, দায়িত্বটা আমরা আস্তে আস্তে করতে পারি, সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। আরেকটি হচ্ছে নিয়মিত কর প্রদান, সততা রেখে ভোটাধিকার প্রয়োগ করা। এইগুলোর মধ্যে আপনারা যখন কোনো মানে ধরেন আইনগতভাবে আমরা যদি চিন্তা করি যে কোনো ব্যাপারে আপনাদের কোনো আইনের পরামর্শ বা আইনের আশ্রয় নিতে হয়েছে, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হবে, কর্তব্য হবে যে কোনো ধরনের ভুল ইনফরমেশন প্রদান না করা, কোনো ধরনের উল্টাপাল্টা পদক্ষেপ না নেওয়া। এই ধরনের আইন মানে দায়িত্বগুলো নাগরিকদের জন্য বর্তায়। এখন নাগরিকদের যে ইয়েটা আছে, আমরা সেইটা কর্তব্য আছে। সংবিধান একটি রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে যে সম্পর্কটা ক্রিয়েট করে, সেই সম্পর্কের মধ্যে রাষ্ট্র কিছু দিবে, আমরা কিছু দিব, এবং আমরা কিছু দেওয়ার মাধ্যমেই একটা সুশৃঙ্খল রাষ্ট্র গঠন হবে। হয়তোবা এখন অতটা মানে সুশৃঙ্খল নাই, এই জন্য আমাদের দরকার আমরা যারা ভবিষ্যৎ মিডিয়েটার আছে, আমাদের লিডার আছে ভবিষ্যতে, তাদের এই রাষ্ট্র সংস্কারে সংবিধানটা ভালোভাবে জানা দরকার এবং কী কী কর্তব্য আছে সেই ব্যাপারে আমাদের একটু ভালোভাবে জানা দরকার। আশা করি আমি কিছুটা ইনফরমেশন দিতে পেরেছি। সংবিধান মানে ওয়েবসাইটে আছে, বাংলাদেশ ওয়েবসাইট, বাংলাদেশে অনলাইনে আছে। তো আপনারা একটু কষ্ট করে ছোট করে নিজের দায়িত্ব
হয়তো করা এখনই দরকার নেই, বাট অবশ্যই জানার দরকার আছে। এবং আমরা চিন্তা করি যে আমাদের মৌলিক অধিকারগুলো জেনে মানুষকে জানাবো, আমাদের কর্তব্যগুলো জেনে জানাবো এবং সুন্দর রাষ্ট্র গঠন করবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আশা করি আবার দেখা হবে।